বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালিমোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা রক্ষা শুরু করেছি। আমরা উৎসাহিত হয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি নির্ভর কৃষকদের সমৃদ্ধি আনয়নের জন্য বাংলাদেশের তার যে গৃহীত পদক্ষেপ সেগুলো দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারের ভর্তুকি প্রদান এবং কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য বহুবিধ পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এই জাতির আসল মেরুদণ্ড, কৃষকদের মেরুদণ্ড শক্ত করতে পেরেছিলাম। তার সাথে খুব গভীরভাবে একটা বিষয় জড়িত, পরিবেশ প্রতিবেশ রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা। যে নদীতে পানি থাকে না, সেই নদীতে মৎস্য থাকে না, সেই এলাকার পাখি থাকে না, সেই এলাকায় পশু থাকে না, সেই এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পায়, আর্সেনিকের সমস্যা বৃদ্ধি পায়। এগুলো খুবই স্বাভাবিক, কিন্তু সাধারণ মানুষের বুঝে হয়তো খোলা দৃষ্টিতে আপাতত আসে না। সেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আর্সেনিক সমস্যা যদি আমরা দেখি, সেই সমস্যার কারণে হয়েছে, লবণাক্ততা হয়েছে এবং মিঠা পানির প্রবাহ বন্ধ করার কারণে নদীর সিলট্রেশন সহ আরও অনেক সমস্যা আমরা পড়েছি। যার কারণে আমাদের এখন উদ্যোগ হচ্ছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের সুদূর প্রসারী একটা পরিকল্পনা হচ্ছে। আমরা পরিবেশ এবং প্রতিবেশ সংরক্ষণ করতে চাইলেই সারা বছর নদীতে, খালে, নালায় পানি রাখতে হবে এবং সেই পানিতে যেমন জলবায়ু আমাদের উপযুক্ত আর্দ্রতা থাকবে এবং সেখানে পানির সরবরাহ যদি আমরা রাখতে পারি, তাহলে যদি ফ্লো থাকে, প্রবাহ থাকে, তাহলে সিলট্রেশন হবে না, ভরাট হবে না এবং পানি থাকলে কৃষি বাদেও, মৎস্য বাদেও প্রাণীর পানি পান করার একটা সুব্যবস্থা থাকবে এবং বাতাসের যে আর্দ্রতাটা থাকে, জলবায়ুতে যেটা থাকতে হয়, সেটা পানির যে ধারণ ক্ষমতা পুকুরে এবং নদী নালায় যদি থাকে, তাহলে পরে একটা স্বাভাবিক পরিবেশ রক্ষা করতে পারবো আমরা। এটাকেই বলা হয় আমরা পরিবেশগত, মানে এনভায়রনমেন্টাল, আমরা একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি করতে পারবো। তার সাথে আমরা ক্লাইমেট চেঞ্জের হাত থেকে বাঁচতে পারবো। এই বহুবিধ পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এই খাল খনন কর্মসূচিকে পুনরায় হাতে নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই পদক্ষেপকে আমরা পুনরুজ্জীবিত করেছি। এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন, শুধু খাল কাটবো, পানি আসবে, শেষ মৌসুমে, বুড়ো মৌসুমে আমরা চাষাবাদ করব, সেটা শুধু একটি লাইন। কিন্তু আমি যে বর্ণনাগুলো দিলাম, সে বহুবিধ এই উপকারগুলো আপনারা নজরে রাখবেন। তার সাথে মৎস্য আছে, পাখি আছে, পরিবেশ আছে, প্রতিবেশ আছে, চাষাবাদ আছে এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের যে ভারসাম্য রক্ষা করা পরিবেশের, সেই বিষয়টা খুব বেশিভাবে জড়িত। আদারওয়াইজ আমাদের এখানে মরুকরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভবিষ্যতে। সেই জন্য আমরা হাজার হাজার কিলোমিটার আগামী 5 বছরে ইনশাআল্লাহ খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি কয়েকটি ডিপার্টমেন্টের মাধ্যমে। এখানে যেমন পানি উন্নয়ন বোর্ড থাকবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকবে, রিলিফ মিনিস্ট্রি থাকবে। তাছাড়া স্থানীয়ভাবেও আমরা যে বরাদ্দ পাই, তা দিয়েও আমরা ছোটোখাটো খাল, বিল, নদী, নালা আমরা সংস্কার করতে পারবো। একটা বিষয়ে আপনাদেরকে সচেতনতার জন্যই বলি, আমরা যখনই খাল খনন শুরু করছি, দেখা যায় বড় নদীগুলোতে যেমন বুড়িগঙ্গাতে পলিথিনের স্তর, কর্ণফুলী নদীতে পলিথিনের স্তর এত বেশি জমা হয়ে গেছে, সেটা মেশিন দিয়ে, কাটার মেশিন দিয়ে এটা সাক করে নিয়ে আসা যাচ্ছে না। সেজন্য এক্সকেভেটর জাতীয় মেশিন আমাদেরকে প্রয়োগ করতে হচ্ছে। কারণ হচ্ছে পলিথিন এত বেশি স্তর জমা হয়ে গেছে, নিচের দিকে পানি আর চার্জ হচ্ছে না, ভিতরে ঢুকছে না, ভরাট হয়ে যাচ্ছে এবং এটা পরিবেশের জন্য মারাত্মক। সেজন্য আপনারা পলিথিনের ব্যবহার কমিয়ে আনবেন। আপনারা চটের ব্যাগ, কাগজ অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করবেন। বহুবার এটা ব্যবহার করা যায়। পলিথিন ব্যবহার থেকে আপনারা দূরে সরে আসবেন, তাহলে পরে আমরা আমাদের পরিবেশকে, দেশকে বাঁচাতে পারবো। আগামী পৃথিবীর একটা বিশাল সমস্যা হচ্ছে প্লাস্টিক বর্জ্য, এখান থেকে আমরা বাঁচতে পারবো। তাছাড়া আরও অনেক বর্জ্য আছে, আমি এখানে এগুলো বর্ণনা করতে চাই না। আজকের এই কৃষক কার্ড দেওয়ার মধ্য দিয়ে আমরা কয়েকটি বিষয় আমাদের
দেশবাসীর সামনে, জাতির সামনে উন্মুক্ত করেছি। এক, আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালিমোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা, রক্ষা শুরু করেছি। প্রথম আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদ সহ মওকুফ করেছি। আমরা যেই রাজস্বটা ঘাটতি হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে ব্যাংকিং খাতে, সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা আদায় করেছি। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুসারে আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব, যার কাছে দেব তিনি হবেন সেই পরিবারের প্রধান মহিলা, তার ক্ষমতায়ন হবে, মর্যাদা বৃদ্ধি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, সন্তানদেরকে লেখাপড়া করাতে পারবে, ভবিষ্যতে সেই পরিবার প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের পরিকল্পনা ছিল, আমরা দিয়েছি, শুরু করেছি। তারপরে আমরা সমাজের ইমাম, মুয়াজ্জিম, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যারা উপাসনালয়ের প্রধান, উপপ্রধান, তাদেরকে আমরা কার্ড দিয়েছি, সম্মানী ভাতা দিচ্ছি এবং মাসিকভাবে তারা সেটা পাবে। কিন্তু ইতিপূর্বে আমরা এই সমাজের যারা প্রকৃতপক্ষের নেতা, ইমাম মানিত নেতা, তাদেরকে আমরা সেইভাবে কখনো রাষ্ট্রীয়ভাবে ভাতা দিয়ে মূল্যায়ন করিনি। এইবার আমরা সেটা অনুধাবন করেছি, তারা যে ভূমিকা পালন করে, কিন্তু তাদের জীবনযাত্রার মান তত উন্নত নয়। তাদের সেই আর্থিক কষ্ট, অর্থ অভাব দূর করার জন্য আমরা সামান্য হলেও রাষ্ট্রীয় স্বীকৃতিটা দিয়েছি। এখানে দুইটা বিষয়, শুধু আর্থিক সাহায্য নয়, তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হচ্ছে, স্বীকৃতি দেয়া হচ্ছে এবং বিভিন্ন কমিটিতে জেলা পর্যায়ে সহ উপজেলা পর্যায়ে সমস্ত জায়গায় তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করেছি। সেটা আমার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। সেই নির্দেশনা গিয়েছে এবং তারা মূল্যায়িত হচ্ছে। তারপরে আমরা অন্যান্য বিষয়, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয় সম্মাননা, ভাতা প্রদান সহ আরো অনেক বিষয় যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সেটা আমরা প্রতিপালন করছি। আর একটা কি বিষয় আমি ভুলে যাচ্ছি, আরো একটা কার্ড আছে, হ্যাঁ, স্বাস্থ্য কার্ড। এই স্বাস্থ্য কার্ড বাংলাদেশের সকল নাগরিক পাবেন, এটাও একটা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এই স্বাস্থ্য কার্ড প্রত্যেক নাগরিকের কাছে থাকবে। সরকারি হাসপাতালে তারা বিনামূল্যে চিকিৎসা পাবে। সবচেয়ে বেশি সুবিধা যেটা, তা হচ্ছে যদি কোনো গরিব ভাই বোন যারা অর্থকষ্টে আছেন, উন্নত চিকিৎসা পান না, অথচ তার একটি জটিল অসুস্থতা আছে, রোগ আছে, ব্যাধি আছে, তাকে প্রাইভেট হসপিটালে উন্নত চিকিৎসা করার জন্য রাষ্ট্রীয় সাবসিডিতে ব্যবস্থা করা হবে। সেটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। এতগুলো কাজ আমরা নাগরিকদের কল্যাণে শুরু করতে চাচ্ছি। কেন? রাষ্ট্রের সকল নাগরিক যদি সমৃদ্ধ হয়, তাহলে দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। প্রত্যেকটা পরিবার যদি সমৃদ্ধ হয়, তাহলে সমাজ সমৃদ্ধ হবে, এই দেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা আর অনুন্নত রাষ্ট্র থাকবো না ইনশাআল্লাহ। এটাই আমাদের টার্গেট। আমরা শুরু করেছি, সময় লাগবে। হয়তো আমাদের টার্গেট 5 বছরের ভিতরে আমরা শতভাগ পূর্ণ হতেও পারি, পূরণ করতেও পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহায় হন, আপনারা সবাই সহযোগিতা করেন, দোয়া করেন, অথবা কাছাকাছি যেতে পারবো। কিন্তু আমাদের টার্গেট আছে। আজকের এই কৃষক কার্ডের যে উপকারিতা, তাটা আমার এখানে একটা কাগজে লেখা আছে। কি পাবেন আপনারা, কারা কারা কৃষক? কৃষক বলতে এখানে শুধু ধান চাষি নয়, ধান চাষি, মাছ চাষি, যারা পশুপালন করেন তারা, যারা লবণ চাষি, যারা পান চাষি, যেখানে যেই চাষ হয় সবাই কিন্তু আমরা চাষি। মূলত বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং কৃষকরাই বাংলাদেশের মেরুদণ্ড। সুতরাং তাদের মেরুদণ্ড শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা সেই চিন্তা থেকেই এই উদ্যোগটা গ্রহণ করেছি। তারা ন্যায্য মূল্যে সার পাবে, বীজ পাবে, কীটনাশক পাবে, সরকারি ভর্তুকি ও প্রণোদনা পাবে, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতির সুবিধা পাবে, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা পাবে, সহজ শর্তে কৃষি ঋণ পাবে, এটা বড় বিষয়, কৃষি বীমা পাবে, ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা পাবে। তাদের জন্য সেলস সেন্টার, ল্যান্ডিং প্লেস থাকবে, মাছের জন্য যেমন ফিশারিজ ল্যান্ডিং প্লেস থাকে, এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ পাবে,
মোবাইলে আবহাওয়া এবং বাজারের তথ্য পাবে, কখন ঘূর্ণিঝড়, কখন বৃষ্টি, কখন অতিবৃষ্টি, কখন বন্যা, এই সমস্ত ইনফরমেশন পাবে, বাজারের তথ্য পাবে। আর ফসলের চিকিৎসা কেউ শুনেছেন? ফসলের রোগ ব্যাধি কোন সময় কি চিকিৎসা? মাটির চিকিৎসা কেউ শুনেছেন? এই মাটিরও একটা চিকিৎসা আছে, কোন মাটিতে কিভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করে কি দিতে হবে এবং এটা কোন ধরনের মাটি, সেখানে কি চাষ করতে হবে, এগুলো কিন্তু মাটির চিকিৎসা। মাটির চিকিৎসার বিষয়ে ইনফরমেশন পাবে এবং সেটা মোবাইলে পাবে। এই সমস্ত সব উপকার ডিজিটাল পদ্ধতিতে কৃষকের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।